একটু ব্রিফ করি জিনিসটা, যে আমরা একটা ট্রানজাকশন অ্যানালাইসিস দেখেছি। হ্যাঁ, অ্যাকাউন্টিং ইকুয়েশনে এই লেনদেনগুলো কিভাবে প্রভাব বিস্তার করে সেরকম একটা জায়গা আমরা দেখেছি। হ্যাঁ, এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কম্পোনেন্ট গুলো দেখছি, তাই না? যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের আলোকে ডেবিট এবং ক্রেডিট কিভাবে ডিটারমাইন করতে হয় সেই জিনিসটা আমরা দেখতেছিলাম। হ্যাঁ, এখন এই ডেবিট ক্রেডিট করার পরে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে জার্নাল এন্ট্রিস। হ্যাঁ, আমরা বোধহয় একটা সেকশনে বোধহয় আমি এই জার্নাল এন্ট্রি গুলো দেখাচ্ছিলাম। হ্যাঁ, যেমন জার্নাল এন্ট্রি গুলা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আহ, যখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটাকে কিভাবে ডেবিট বা ক্রেডিট হিসেবে আইডেন্টিফাই করি। হ্যাঁ, যেমন ডেবিট বা ক্রেডিট হিসেবে আইডেন্টিফাই করার জন্য আমি এই ছকটা ইউজ করি, রাইট? এই যে এটা, হ্যাঁ, অর্থাৎ আমার লেফট সাইড অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ ডেবিট সাইড এন্ড রাইট সাইড অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ ক্রেডিট সাইড। এবং ক্রেডিট সাইডের সাথে পজিটিভলি অ্যাসোসিয়েটেড, মানে রাইট সাইডের সাথে পজিটিভলি অ্যাসোসিয়েটেড যে কোনো অ্যাকাউন্টকেই আমরা ক্রেডিট হিসেবে আইডেন্টিফাই করি। হ্যাঁ, এবং ক্রেডিট হিসেবে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা দেখি যে আবার যদি নেগেটিভলি অ্যাসোসিয়েট থাকে সেই সেই জিনিসগুলোকে আমরা ডেবিট হিসেবে আইডেন্টিফাই করি। যেমন অ্যাসেট লেফট সাইডে সেজন্য ডেবিট, লাইবিলিটি রাইট সাইডে সেজন্য ক্রেডিট, ক্যাপিটাল ওনার সিকিউরিটির কম্পোনেন্ট এবং পজিটিভলি অ্যাসোসিয়েট সেজন্য ক্রেডিট, ড্রয়িং নেগেটিভলি অ্যাসোসিয়েটেড সেজন্য ডেবিট। হ্যাঁ, ইনকাম অবলিক রেভিনিউ পজিটিভলি অ্যাসোসিয়েটেড সেজন্য ক্রেডিট, এক্সপেন্স অবলিক লস নেগেটিভলি অ্যাসোসিয়েটেড সেজন্য আমরা ডেবিট করি। আর যেটা ডেবিট সেটা ইনক্রিজ করলে ডেবিট হয়, আর যেটা ক্রেডিট সেটা ইনক্রিজ করলে ক্রেডিট হয়। হ্যাঁ, আর ডেবিটটা সবসময় আগে লিখতে হয়। হ্যাঁ, তো সেই হিসেবে আমরা যে জার্নাল এন্ট্রি গুলো দেখতেছিলাম সেটা ছিল এরকম যে মার্ক যখন 10,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করছে তখন ক্যাশ আসলো এবং ক্যাপিটাল ইনক্রিজ করলো, তাই না? সো ক্যাশ অ্যাসেট হিসেবে এটা ইনক্রিজ করছে যখন ক্যাশ ডেবিট হবে। আর ক্যাপিটাল, যেহেতু ক্যাপিটাল ইকুয়েশনের রাইট সাইডে বা ক্রেডিট সাইডে, সো ক্যাপিটাল যখন ইনক্রিজ করে সেটা ক্রেডিট হয়। তো স্বাভাবিকভাবে আমরা ডেবিটটাকে আগে লিখি, ক্রেডিটটাকে পরে লিখি। সো ক্যাশ ডেবিট করলাম, মিলিস ক্যাপিটাল ক্রেডিট করলাম, রাইট? তারপরে ডেলিভারি ভ্যানের ক্ষেত্রে আমি একটা ডেলিভারি ভ্যান পারচেস করছি, যেহেতু ডেলিভারি ভ্যান একটা অ্যাসেট। তো অ্যাসেট ইনক্রিজ করছে 12,000, সেটার এগেনস্টে আমার আহ, আমি আমি 2,000 টাকা ক্যাশ পরিশোধ করছি আর বাকি টাকাটা একটা নোটস ইস্যু করছি, তাহলে নোটস পেয়েবল আমি ক্রেডিট করলাম, রাইট? তারপরে জুনের 5 তারিখে ছিল আমি ধারে সেবা দিয়েছি বা আমি ধারে সার্ভিস
অ্যাকমপ্লিশ করছি ধারে, মানে টাকা পাই নাই, সেজন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটাকে ডেবিট করলাম, আর হচ্ছে যে সার্ভিস রেভিনিউটাকে ক্রেডিট করলাম, যেহেতু আমি ইনকাম করছি। আর অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হয়, সার্ভিস রেভিনিউ হচ্ছে ইনকাম, ইনকাম ইনক্রিজ করলে ক্রেডিট হয়, সেই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করলাম, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করলাম, রাইট? তারপরে মিলিস উইথড্রয়াল, যেমন জুনে 5 তারিখে বলছে উইথড্র টাকা 200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, তার মানে আপনার ক্যাশ চলে যাচ্ছে, আর এটা হচ্ছে উইথড্রয়াল। তাহলে মিলিস উইথড্রয়াল আপনি ডেবিট করবেন, ক্যাশ করবেন ক্রেডিট, রাইট? সো তারপরে হচ্ছে জুনের 12তে পারচেজ সাপ্লাইজ ফর টাকা 150 অন অ্যাকাউন্ট। সো পারচেজ সাপ্লাইজ ফর টাকা 150 অন অ্যাকাউন্ট, মানে সাপ্লাইজ অ্যাসেট, অ্যাসেট যখন ইনক্রিজ করে অ্যাসেট ডেবিট হয়, আর আপনি যখন অন অ্যাকাউন্টে কিনছেন তার মানে আপনাকে পে করতে হবে 150 টাকা। সো এই 150 টাকা আপনি অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে ক্রেডিট করবেন না। আচ্ছা, এরপরে জুনের 15 তারিখে বলছে রিসিভড এ ক্যাশ পেমেন্ট, received a cash payment of টাকা 1250 for service provided on June 5। জুন 5 আপনি সার্ভিস প্রোভাইড করছেন, সেটার এগেনস্টে আপনি জুনের 15 তারিখে টাকা পেয়েছেন। টাকা পাইলে অ্যাসেট, অ্যাসেট ইনক্রিজ করছে ক্যাশ, তাহলে আপনি ক্যাশ ডেবিট করবেন। আর যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাইছেন, অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাসেট, ওটা কমে গেল, সো আপনাকে অ্যাকাউন্ট রিসিভেবলটাকে ক্রেডিট করতে হয়েছে, রাইট? তারপরে বলছে যে রিসিভড ক্যাশ পেমেন্ট অফ টাকা 150, হ্যাঁ, মানে 1500 ফর সার্ভিস প্রোভাইডেড, মানে এই ক্ষেত্রে আপনি সার্ভিস প্রোভাইড করার সাথে সাথে টাকাটা পেয়ে গেছেন, তার মানে আপনাকে ক্যাশ ডেবিট করতে হবে। আর সার্ভিস যেহেতু, সার্ভিস রেভিনিউ যেহেতু ক্রেডিট, ইনক্রিজ করলে ক্রেডিট হয়, তাহলে সার্ভিস রেভিনিউ আপনাকে ক্রেডিট করতে হচ্ছে, রাইট? আর এরপরে বলছে যে আপনি, এটা দাঁড়া তুই, এরপরে এটা বলছে যে দিলে তো তোর পেইড অফিস ক্যাশ এই স্যারের পেমেন্ট কাছে যাইবো। অন দ্য নোটস পেয়েবল, অর্থাৎ আপনি নোটস পেয়েবলে যে 10,000 টাকা ছিল, তার ভিতরে 500 টাকা আপনি পরিশোধ করছেন, তাহলে পরিশোধ করলে নোটস পেয়েবল হবে ডেবিট, ক্যাশ হবে ক্রেডিট, রাইট? আর জুনের 30-এ বলছে পেইড টাকা 1,000 ফর এমপ্লয় স্যালারি, সো ইউ শুড রাইট স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পে, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর যেহেতু ক্যাশে পরিশোধ করে দিয়েছেন, ক্যাশ আপনি ক্রেডিট করছেন, রাইট? আচ্ছা, এখন আহ, আমি জার্নাল এন্ট্রি গুলো দেওয়ার পরে, যেমন আমি এই জার্নাল এন্ট্রি গুলো দিলাম, হ্যাঁ, প্রতিটা অ্যাকাউন্টের এগেনস্টে, প্রতিটা ট্রানজেকশন এগেনস্টে আমি জার্নাল এন্ট্রি গুলো দিলাম। সো জার্নাল এন্ট্রি গুলো থেকে আসলে কি প্রডিউস হইলো? কিছু অ্যাসেট প্রডিউস হয়েছে, কিছু লাইবিলিটিস প্রডিউস হয়েছে, কিছু ক্যাপিটাল আইটেম প্রডিউস হয়েছে, কিছু ইনকাম হয়েছে, কিছু এক্সপেন্স হয়েছে, রাইট? আর কিছু উইথড্রয়ালস হয়েছে, হ্যাঁ। সো বেসিক্যালি এটা ছোট একটা কোম্পানির 1 মাসের ট্রানজেকশন। এখন আমি যদি বিশাল একটা কোম্পানির 1 মাসের ট্রানজেকশনের কথা চিন্তা করি, তাহলে এত কম পরিমাণ ট্রানজেকশন হবে না। সেখানে আমি যদি একটা পার্টিকুলার ইয়ারের ট্রানজেকশন চিন্তা করি, তাহলে কি পরিমাণ ট্রানজেকশন আসতে পারে, ইউ ক্যান ইমাজিন, রাইট? তো অনেক ট্রানজেকশন আসতে পারে। সো বেসিক্যালি আমি যখন এই ছোট এই অ্যাকাউন্ট গুলো দিয়ে আমি যখন জার্নাল থেকে লেজার করব, লেজারটা বেসিক্যালি হচ্ছে আমি সেম আইটেম গুলাকে একই একই ছকে আমি রেকর্ড করব। যেমন ক্যাশ, ক্যাশ অনেকবার ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, আমি লেজারে ক্যাশ অ্যাকাউন্ট করে সেটা রেকর্ড করব। যেমন ডেলিভারি ভ্যান, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, মিলিস ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট, নোটস পেয়েবল একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, সার্ভিস রেভিনিউ একটা অ্যাকাউন্ট, মিলিস উইথড্রয়াল একটা অ্যাকাউন্ট, সাপ্লাইজ একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, সার্ভিস রেভিনিউ একটা অ্যাকাউন্ট। সো এই প্রতিটা অ্যাকাউন্ট আমি তৈরি করবো লেজার অ্যাকাউন্টে, হ্যাঁ। যেমন আমি যদি লেজার অ্যাকাউন্টটা ব্রিফ করি আপনাদেরকে, ক্যাশ অ্যাকাউন্ট আমি ছক কিভাবে করলাম, ডেট দিলাম, এক্সপ্লেনেশন দিলাম, রেফারেন্স দিলাম। সো বেসিক্যালি রেফারেন্সটা হচ্ছে আমি যেই যেই পেজে জার্নাল গুলো লিখছি, সেই পেজের নাম্বার রেফারেন্স হিসেবে আমি দিব, হ্যাঁ। সেই পেজের নাম্বারটা আমি কি করব, রেফারেন্স হিসেবে দিব, রাইট? সো রেফারেন্স হিসেবে দেওয়ার পরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর ব্যালেন্স। সো বেসিক্যালি ক্যাশ অ্যাসেট, সো এটা সবসময় ডেবিট ব্যালেন্স হয়, সেই জন্য ব্যালেন্সের পাশে উইদিন ব্র্যাকেট ডেবিট লিখে আমি রেকর্ড করতেছি। যেমন আপনি সর্বপ্রথম ক্যাশ ইনক্রিজ করলেন 10,000 টাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কারণে, তাহলে ক্যাশের ব্যালেন্স 10,000 টাকা। এরপরে আপনি যখন ডেলিভারি ভ্যান কিনছেন, 2,000 টাকা দিয়ে দেওয়াতে সেটা 8,000 টাকা হয়ে গেল। উইথড্রয়াল করলেন 200 টাকা, সেটা 7,800 টাকা হয়ে গেল। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 1,250 টাকা পাওয়ার পর সেটা 9,050 হলো। সার্ভিস রেভিনিউ 1,500 ডেবিট হওয়ার পর সেটা 10,550 হইলো।
নোটস পেয়েবল বাবদ 500 চলে যে মানে 500 টাকা পরিশোধ করার পর সেটা 10,050 টাকা হইলো। এরপরে আপনি স্যালারি 1,000 টাকা পরিশোধ করার পরে সেটা আবার 9,050 টাকা হইলো। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনি 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, ক্যাশ অ্যাকাউন্ট বা ক্যাশ ব্যালেন্স 10,000 টাকা দিয়ে শুরু হয়েছে, যেটা 9,050 টাকায় মাস শেষ হলো। হ্যাঁ। সো এরপরে আমি যদি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টটা তৈরি করি, বেসিক্যালি অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে আমার দুটো ট্রানজাকশন হয়েছে। প্রথমত আমি ধারে পণ্য বিক্রি করছি, মানে টাকা পাই নাই। সো 4,000 টাকা সেটা আমি ডেবিট করছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ বাবদ 4,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছে। তারপরে ক্যাশ বাবদ 1,250 টাকা আমার ক্রেডিট হয়ে গেল। তাহলে 1,250 টাকা যখন আমি আমার কমে গেল, চলে গেল, তাইলে আমি আমার কাছে থাকলো হচ্ছে 2,750 টাকা, রাইট? এরপরে আমার অ্যাকাউন্টস পেয়েবলে, যেমন আমি যখন সাপ্লাইস কিনছি তখন আমার অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা লায়াবিলিটিস তৈরি হয়েছে। তাহলে আমি অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি কেন তৈরি হইলো? সাপ্লাইস কিনছেন, সো ইউ শুড রাইট হিয়ার সাপ্লাইস বা সাপ্লাইস অ্যাকাউন্ট। আপনি ক্রেডিট দিকে 150 টাকা লিখছেন, ব্যালেন্স ক্রেডিট দিকে 150 টাকা লেখা হলো, রাইট? এরপরে দেখেন নোটস পেয়েবলে, নোটস পেয়েবল কখন তৈরি হয়েছিল? যেমন আমি ডেলিভারি ভ্যান যখন ক্রয় করছি, ডেলিভারি ভ্যান বাবদ 10,000 টাকা ক্রেডিট দিকে আমি লিখছি, রাইট? এখন ওই 10,000 টাকার ভিতরে কিছুদিন পর 500 টাকা পাইছি। তার মানে ক্যাশে 500 টাকা যখন পাইছি তখন নোটস পেয়েবলটা কমে গেল, কমে গিয়ে এটা 9,500 টাকা হলো, রাইট? সার্ভিস রেভিনিউ দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে ধারে পণ্য বিক্রি করছিলাম 4,000 টাকা, এটা ক্রেডিট হবে, সো ক্রেডিট ব্যালেন্স হলো। আবার আমি ক্যাশে বিক্রি করছি 1,500 টাকা, সো এটা 5,500 টাকা হইলো। আর মিলিস উইথড্রয়াল উইথড্রয়াল করছে 200 টাকা, উইথড্রয়াল ডেবিট, ডেবিট দিকে লিখলাম, ব্যালেন্সও ডেবিট হলো। স্যালারিস এক্সপেন্স 1,000 টাকা ডেবিট দিকে, ব্যালেন্সও ডেবিট হয়েছে। ডেলিভারি ভ্যান বাবদ আমি ডেলিভারি ভ্যান মূলত 12,000 টাকা দিয়ে কিনছি, সেখানে আমি 2,000 টাকা ক্যাশে দিয়েছি, আর হচ্ছে 10,000 টাকা আমি 10,000 টাকা আমি নোটস পেবলের মাধ্যমে ইনকার করছি। সো টোটাল 1,200 টাকা 12,000 টাকা হয়েছে আমার। সাপ্লাইসে আমি অ্যাকাউন্টস পেবল মানে লাইক আমি সাপ্লাইস 150 টাকা ডেবিট, ডেবিট ব্যালেন্স সাপ্লাইস আমি 150 টাকা লিখলাম ডেবিট দিকে। মিলিস ক্যাপিটাল লিখলাম হচ্ছে ক্যাপিটাল আমার 10,000 টাকা, সো মিলিস ক্যাপিটাল ক্রেডিট, সো এটা ক্রেডিট ব্যালেন্স হবে, রাইট? সো এটা বেসিক্যালি আমি কয়টা অ্যাকাউন্ট তৈরি করবো, যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, হ্যাঁ, সাতটা, আটটা, নয়টা হ্যাঁ, অ্যাকাউন্ট ক্লাসে তৈরি করলাম। আমি হ্যাঁ, শুনতেছিলাম না সো তো। বেসিক্যালি 10টা অ্যাকাউন্ট আমি কিভাবে বুঝবো? আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা। ওকে, সো দেখেন আপনারা, এই যে ক্যাশ একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, মিলিস ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট, 2, ডেলিভারি ম্যান একটা অ্যাকাউন্ট, 3, নোটস পেবল একটা অ্যাকাউন্ট, 4, অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাকাউন্ট, 5, মিলিস উইথড্রয়াল একটা অ্যাকাউন্ট, 6, সাপ্লাইস আরেকটা অ্যাকাউন্ট, 7, অ্যাকাউন্টস পেবল আরেকটা অ্যাকাউন্ট, 8, অ্যাকাউন্ট রিসিভেবল অলরেডি তৈরি হয়েছে, হ্যাঁ, ক্যাশ সার্ভিস রেভিনিউ অলরেডি তৈরি হয়েছে, হ্যাঁ, নোটস পেইবল অলরেডি তৈরি হয়েছে, ক্যাশ অলরেডি তৈরি হয়েছে, হ্যাঁ। এরপরে স্যালারিস এক্সপেন্স আর একটা অ্যাকাউন্ট, রাইট? তো টোটাল 10টা অ্যাকাউন্ট, আমাদের 10টা অ্যাকাউন্ট আমার তৈরি করতে হবে। তৈরি করার পরে ক্যাশে আমার ব্যালেন্স আসছে 9,050 ডেবিট, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল আসছে 2,750 ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবলে আসছে 150 ক্রেডিট, তারপরে নোটস পেয়েবলে আসছে আমার 9,500 টাকা, সার্ভিস রেভিনিউতে আসছে 5,500 টাকা, মিলিস উইথড্রয়ালে আসছে 200 টাকা, স্যালারিস এক্সপেন্সে আসছে 1,000 টাকা, ডেলিভারি ভ্যানে আসছে 12,000 টাকা, সাপ্লাইস মিলিস ক্যাপিটালে করসপন্ডিং ব্যালেন্স আসছে। সো বেসিক্যালি আমি লেজার অ্যাকাউন্ট তৈরি করা শেষ হলে আমি লেজার অ্যাকাউন্ট গুলার ব্যালেন্স দিয়ে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবো, যেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্সে কি কি থাকতেছে? সিরিয়াল থাকতেছে, মানে অ্যাকাউন্ট কয়টা অ্যাকাউন্ট আছে, প্রতিটা সিরিয়াল, অ্যাকাউন্টস এর টাইটেলটা কি, রেফারেন্স মানে হচ্ছে আপনার লেজার অ্যাকাউন্ট কোন পেজে তৈরি করছেন সেই পেজের রেফারেন্স নাম্বার, ডেবিট ব্যালেন্স হলে ডেবিট দিকে লিখবেন, ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট দিকে লিখবেন। লাইক ক্যাশ ডেবিট ব্যালেন্স 9,050 ডেবিট দিকে লিখছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ব্যালেন্স, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ব্যালেন্স, নোটস পেয়েবল ক্রেডিট ব্যালেন্স, সার্ভিস রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স, মিলিস উইথড্রয়াল ডেবিট, স্যালারিস এক্সপেন্স ডেবিট ব্যালেন্স, ডেলিভারি ভ্যান হ্যাঁ, ডেবিট, supplies debit balance, middle capital credit balance. So basically you are you are following a mechanism, হ্যাঁ, অ্যাকাউন্টিং একটা কি মেকানিজম, যেটা অ্যাকাউন্টিং ইকুয়েশন ফলো করে হয়।
তো স্বাভাবিকভাবে আপনি যখন অ্যাকাউন্ট গুলো তৈরি করবেন এবং সেগুলো যোগফল যখন ডেবিট ক্রেডিট বের করবেন, যদি দুটো পাশ মিলে যায় তখন বুঝতে হবে যে তো ইউ সেহেতু আমরা কি করলাম রাইট এখানে ট্র্যাক, -3 -2 মানে কি -5 এক্স্যাক্টলি +7 -4 তো দিস সেটাই ইজ করবো কল আমরা ট্রায়াল ব্যালেন্স, যে ম্যানিফেস্টো ট্রায়াল ব্যালেন্সের দুটো পাশ অবশ্যই সেম এটা আমরা হবে কি বলি আসলে যদি আপনি কোথাও মডুলাস। ভুল না করে থাকেন। এখন দেখো আসলে মডুলাসটা কি, মডুলাসটা আমরা যদি একটু বোঝা ট্রাই করি। তো দিস ইজ কল ট্রায়াল ব্যালেন্স। তো আমরা কি দেখলাম? আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখলাম, অ্যাকাউন্টিং ইকুয়েশনের অ্যানালাইসিস দেখলাম, যেটাকে আমরা বলি ট্রানজ্যাকশন অ্যানালাইসিস। এরপরে অ্যাকাউন্টিং ইকুয়েশনের 6টা কম্পোনেন্ট দেখলাম, কিভাবে ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করতে হয়, কখন ডেবিট ডেবিট যোগ হয়, ডেবিট ক্রেডিট বিয়োগ হয়, ক্রেডিট ডেবিট বিয়োগ হয়, ক্রেডিট ক্রেডিট যোগ হয়, বিকজ ইট ইজ টাইপ অফ সাইন। হ্যাঁ, আমরা যেমন পজিটিভ নেগেটিভ সাইন ব্যবহার করি, ঠিক একইভাবে ডেবিট ক্রেডিট সাইনও ব্যবহার করতে হয়, রাইট? এরপর আমরা জার্নাল এন্ট্রি দেখলাম, এরপর আমরা লেজার দেখলাম, লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স দেখলাম, রাইট? সো ট্রায়াল ব্যালেন্সটা বেসিক্যালি আমার যখন একটা পুরো মাস শেষ হয়ে গেল, এই পুরো মাসের যে অ্যাকাউন্ট গুলা তৈরি হইলো সেই অ্যাকাউন্ট গুলোর একটা সামারি আমি লিখলাম, রাইট? সো এই সামারিটা লিখার পরে আমার এরপরে যে কাজটা সেটাকে বলা হয় কি, সেটা হচ্ছে, যেমন এটা আরেকটা ট্রায়াল ব্যালেন্স, মানে আমরা যে প্রসেসের মধ্যে দিয়ে ট্রায়াল ব্যালেন্সটা পেলাম, একই প্রসেসের মধ্যে দিয়ে এই ট্রায়াল ব্যালেন্সটা আমরা পাবো। এটা বেসিক্যালি সেপারেট আর একটা ম্যাথ, যেটা আমরা ট্রায়াল ব্যালেন্সের পরে অ্যাডজাস্টিং এন্ট্রিস শিখবো, রাইট? সো অ্যাডজাস্টিং এন্ট্রি শেখার জন্য এই ছকটা বা এই অঙ্কটা আমরা অ্যাজ অ্যাজ ইলাস্ট্রেশন আমরা এটা করব, রাইট? তো এটা একটা ট্রায়াল ব্যালেন্স। যেমন কিছুক্ষণ আগে আমি একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করলাম। কিভাবে তৈরি করছি? জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, এখন এই ট্রায়াল ব্যালেন্সটা আসার পরে আমি দেখলাম ক্যাশে এত টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল এত টাকা, সাপ্লাইজে এত টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স এত টাকা। হ্যাঁ, অনেকগুলো অ্যাকাউন্টস আসলো। হ্যাঁ, একটা মাস যখন শেষ হয় তখন একটা বিজনেস অর্গানাইজেশন অনেক কিছু বুঝতে পারে, মানে তার ইনফরমেশন গুলোতে কিছুটা আপডেট আসে। কেমন কি ধরনের আপডেট? যেমন মনে করেন আপনি সাপ্লাইজ পারচেজ করছেন, সাপ্লাই পারচেজ করছেন তো জমা করে রাখার জন্য না, আপনি বেসিক্যালি সাপ্লাই পারচেজ করছেন সেটা ব্যবসায় ব্যবহার করবেন। তো আপনি যখন একটা মাস শেষ হয়ে যাবে ওই মাসে কিন্তু আপনি এই সাপ্লাইজটা ব্যবহার করে ফেলবেন। তো বেসিক্যালি সাপ্লাইজ যখন আপনি ব্যবহার করবেন তখন ওই সাপ্লাইজ কমে যাবে, রাইট? তো কমে গেলে সাপ্লাইজ এর নিউ ব্যালেন্স ডিটারমাইন হবে, সো আপনাকে নিউ ব্যালেন্স লিখতে হবে, রাইট? তো সাপ্লাইজ একটা নিউ ব্যালেন্স, রাইট? এরপরে দেখেন, আমি একটা ফার্নিচার যখন কিনবো বা আমি তো কোনো একটা ইকুইপমেন্ট যখন কিনবো, লাইক ল্যাপটপ কিনলাম, আমি যখন ল্যাপটপটা কিনছি তখন যে টাকা দিয়ে কিনছি সেই টাকা দিয়ে কিন্তু 5 দিন পরে আমি বিক্রি করতে পারবো না। বিক্রি করতে গেলে কিন্তু দাম কমে যাবে, বা 1 মাস পর, 2 মাস পর। যেমন ইভেন আপনি মোবাইল ফোন যে ইউজ করেন, মোবাইল ফোনটা কত টাকা দিয়ে কিনছিলেন, আর এখন আপনি 1 বছর ব্যবহার করার পর সেটা যদি বিক্রি করতে যান, আপনি কি তত টাকায় বিক্রি করতে পারবেন? নিশ্চয়ই না। সো বিক্রি করতে পারবেন না মানে হচ্ছে এই যে এটার মূল্য হ্রাস পায়। সো একটা নির্দিষ্ট সময়ের শেষে আমরা বুঝতে পারি যে সম্পত্তির একটা মূল্য হ্রাস পাইছে। সো ওই নির্দিষ্ট সময় শেষে আসলে আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে হয়, রাইট? যেমন এই মনে করেন প্রিপেড ইন্স্যুরেন্স মানে কি, আপনি একটা ব্যবসায় আগুন লেগে নষ্ট হয়ে যেতে পারে সমস্ত কিছু, সেই ব্যবসায় আপনি কিছু ইন্স্যুরেন্স করে রাখলেন, যেটাকে আমরা বলি ফায়ার ইন্স্যুরেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সাধারণত 1 বছরের জন্য পুরো প্রিমিয়ামের টাকা একসাথে নিয়ে নেয়। সে ওই পুরো বছর আপনাকে কাভারেজ দেয়, কি ক্ষতিপূরণের কাভারেজ, রাইট? সো বেসিক্যালি ইন্স্যুরেন্সের যে এক্সপেন্সটা এটা সব সময় আপনার অগ্রিম বেসিসে নেওয়া হয়। যেমন আমরা প্রিপেড কার্ড ইউজ করি না, আমরা মোবাইলে আগে টাকা ভরি, তারপরে সেটা খরচ করতে থাকি পুরো মাসে, তাই না? সো বেসিক্যালি টাকাটা আগে আমাকে ভরে নিতে হয়। সো বেসিক্যালি ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স যেটা, সেটা অনেকটা এরকম। তো আপনি যদি প্রিপেড ইন্স্যুরেন্স 12 মাসের জন্য যদি আপনি একটা প্রিপেড ইন্স্যুরেন্সের প্যাকেজ আপনি পারচেজ করেন, পলিসি পারচেজ করেন, প্রতি মাস শেষ হওয়া মানে কিন্তু আপনার সার্ভিসটা এক্সপায়ার্ড হওয়া। তো আপনার সার্ভিস যখন এক্সপায়ার্ড হবে, ইউ নিড টু অ্যাডজাস্ট ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনাকে প্রিপেড ইন্স্যুরেন্স থেকে ইন্স্যুরেন্স এক্সপেন্সে চলে যেতে হবে, রাইট? এছাড়াও দেখা যায় যে আপনি সেল করছেন প্রোডাক্ট কিন্তু লিখতে পারেন নাই, বা পারচেস করছেন প্রোডাক্ট কিন্তু লিখতে বাকি পড়ে গেছে। এই ধরনের ঝামেলা সারাক্ষণই আপনাকে থাকতে হবে। তো স্বাভাবিকভাবে একটা পার্টিকুলার মান্থ শেষে আপনার যে অ্যাকাউন্টস গুলো আছে সেই অ্যাকাউন্টস গুলোতে কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। হ্যাঁ, সো এই অ্যাডজাস্টমেন্টের জন্য আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। সো বেসিক্যালি এই অঙ্কটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি রিলেটেড।
একটা অঙ্ক। যেমন আমরা ট্রায়াল ব্যালেন্সে ক্যাশ দেখেছি, অ্যাকাউন্ট রিসিভেবল দেখছি, সাপ্লাইজ দেখছি, প্রিপেড ইন্স্যুরেন্স আমি বললাম যে অ্যাকাউন্টটা কিভাবে তৈরি হয়। ইকুইপমেন্ট বলতে বোঝায় হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, টাইপরাইটার মেশিন, হ্যাঁ, তারপরে প্রিন্টার, স্ক্যানার, যেগুলো আছে, সিন্দুক হইতে পারে, হ্যাঁ, টাকার সিন্দুক, এগুলো সবই হচ্ছে ইকুইপমেন্ট। হ্যাঁ, তারপরে অ্যাকাউন্টস পেইবল তো বুঝলেন। আনআর্ন সার্ভিস রেভিনিউ কথাটা মানে হচ্ছে আপনি যদি সার্ভিস না দিয়েই অগ্রিম টাকা নিয়ে ফেলেন। যেমন আপনি কোথাও মনে করেন যে আপনি ভাড়া দিবেন, এখন যার কাছে ভাড়া দিবেন তাকে বলছেন তুমি এখানে উঠতে হলে 5 মাসের ভাড়া তোমাকে অগ্রিম দিতে হবে। এখন এই যে 5 মাসের ভাড়া যে আপনি অগ্রিম দিবেন, এই অগ্রিম টাকাটা যে দিচ্ছেন, এটা কি বাড়িওয়ালার ইনকাম হয়েছে? নিশ্চয়ই ইনকাম হয় নাই। সে যে টাকাটা কালেক্ট করছে এটাকে বলা হয় আনআর্নড সার্ভিস রেভিনিউ, মানে টাকাটা এখন পর্যন্ত আর্ন হয় নাই। সো একটা সময় এটা আর্ন হবে, আর্ন হইলে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমি যদি বলি এই 4,000 টাকার মধ্যে আমি 1,000 টাকার কাজ করে দিছি, তার মানে সার্ভিস রেভিনিউ বাবদ 1,000 টাকা লিখতে হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ কমায় ফেলতে হবে 1,000, তার মানে এখনো স্টিল আনআর্ন আছে 3,000, যেহেতু আমি 1,000 টাকার সার্ভিস অ্যাকমপ্লিশ করছি। ওনার্স ক্যাপিটাল তো বুঝেন, সার্ভিস রেভিনিউ বুঝেন, আগে স্যালারি এক্সপেন্স দেখেছেন, এখানে স্যালারিস এন্ড ওয়েজেস এক্সপেন্স বলতেছে। হ্যাঁ, আর একটা অ্যাকাউন্ট আছে রেন্ট এক্সপেন্স। হ্যাঁ, তো বেসিক্যালি এই অ্যাকাউন্টিং এ যে অ্যাকাউন্টস গুলো আপনি তৈরি করেন, প্রতিটা অ্যাকাউন্টস হচ্ছে অ্যাকাউন্টিং এ আমরা যে অ্যাকাউন্টস গুলো তৈরি করি, প্রতিটা অ্যাকাউন্টস হচ্ছে একটা কোডের মতো। লাইক আমরা কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামিং যে শিখি, সেখানে কিন্তু কোনো কোড থাকে, পার্টিকুলার কোড থাকে। তো ওই কোড গুলাকে কিন্তু কোডের মতো করেই লিখতে হয়। সো বেসিক্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে ইউ ক্যান ডু অ্যাকাউন্টিং। হ্যাঁ, ইউ ক্যান প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো বেসিক্যালি এই যে অ্যাকাউন্টস গুলো, এগুলো যদি আইডেন্টিক্যালি আপনি না লেখেন, ক্যাশ অ্যাকাউন্ট সবসময় যদি ক্যাশ না লেখেন, তাহলে কিন্তু সফটওয়্যার এটাকে রিকগনাইজ করতে পারবে না। সো বেসিক্যালি এই অ্যাকাউন্টস গুলো একটা কোড হিসেবে আসে। সো এটা যে যখন যেভাবে লিখেন ঠিক তখন সেভাবেই লিখতে হয়। সো বেসিক্যালি আপনাকে দেখেন এখানে কিছু এডিশনাল ইনফরমেশন দিয়েছে, হ্যাঁ, আদার ডেটাতে। যেমন সাপ্লাইস অন হ্যান্ড, অন জুন 30 আর টাকা 750। যেমন আমি দেখেন এই ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইস দেওয়া আছে 2,000, তার মানে আপনি 2,000 টাকা সাপ্লাইস এই মাসে কিনছেন। এখন কথা হচ্ছে এই মাসে কি আপনি সাপ্লাইস ব্যবহার করেননি? বলছে যে ব্যবহার করার কারণে মাত্র 750 টাকা সাপ্লাইস এখন আছে, তার মানে বাকিটা কই গেছে? খরচ হয়ে গেছে। সো ইউ নিড টু পুট এ অ্যাডজাস্টিং এন্ট্রিস, হ্যাঁ, যে সাপ্লাইস খরচ হয়ে গেছে ইউ শুড রাইট সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাই যেহেতু কমে গেছে সেটাকে সাপ্লাইস ক্রেডিট করবেন। যেমন বলছে ইউটিলিটি বিল ফর টাকা 150 হ্যাজ নট বিন রেকর্ডেড অ্যান্ড উইল নট বি পেইড আনটিল নেক্সট মান্থ, মানে জুনের অঙ্ক তো জুলাই পর্যন্ত সেটা পরিশোধ করা হয় না। ইউটিলিটি বিল মানে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, আরো যদি কোনো বিল থাকে যেমন সার্ভিস চার্জ, হ্যাঁ, এগুলাকে ইউটিলিটি বিল বলে। সো 150 টাকা ডিউ বলছে, মানে আপনি এখনো পরিশোধ করেন নাই। সো ইউটিলিটি বিল সাধারণত পোস্ট পেইড হয়, মানে আপনি আগে খরচ করেন তারপরে টাকা দেন। সো ইউটিলিটি তার মানে সার্ভিস অ্যাকমপ্লিশড হয়, দেন আপনি টাকা দেন। সো ইউ শুড রাইট ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট, রাইট। বলা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর এ ইয়ার, 1 বছরের জন্য ইন্স্যুরেন্স পলিসিটা। তাহলে যেহেতু অঙ্কটা 1 মাসের, এখানে যে ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স দিয়েছে এটা হচ্ছে 12 মাসের। তাহলে আপনি যদি 3,000কে 12 মাস দিয়ে ভাগ করেন তাহলে 250 হয়। তাহলে 1 মাস মানে 250 এক্সপায়ার হয়, রাইট। বলা হচ্ছে টাকা 2,800 আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড এট দ্য এন্ড অফ দ্য মান্থ, মানে আপনার আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে কত? 4,000। এর মধ্যে 2,800 টাকার কাজ অ্যাকমপ্লিশ হয়েছে, সার্ভিস অ্যাকমপ্লিশ হয়েছে। তো সেই জন্য এই 2,800 টাকাটা ইনকাম হিসেবে দেখাইতে হবে। 2,800 টাকা যদি ইনকাম হিসেবে দেখান, ইউ শুড রাইট সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কারণ সার্ভিস রেভিনিউ সরি, আপনাকে আনআর্ন সার্ভিস রেভিনিউটাকে ডেবিট করতে হবে, আর সার্ভিস রেভিনিউ যেহেতু ইনক্রিজ করলে ক্রেডিট হয়, এটাকে ক্রেডিট করতে হবে, রাইট। স্যালারিস অ্যাক্রুড হয়েছে, অ্যাক্রুড হওয়া মানে সংগঠিত হওয়া, মানে ডিউ হওয়া, মানে আপনি কাজ করে দিচ্ছেন পুরো মাসে, এখন স্যালারিটা দিতে হবে, এটাকে বলা হয় স্যালারি অ্যাক্রু হওয়া। অ্যাক্রু হওয়া মানে হচ্ছে
যদি অ্যাপ্রুভ হয় এবং পাশাপাশি যদি বলে যে পে করে নাই, তার মানে স্যালারি এক্সপেন্সটা এখনো পে করা হয় নাই, তার মানে এটা একটা পেইবল বা লায়াবিলিটি তৈরি হয়ে থাকলো। সো ইউ শুড রাইট স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট, স্যালারিজ এন্ড ওয়েজেস পেইবল ক্রেডিট, রাইট? বলা হচ্ছে ইকুইপমেন্ট হ্যাজ এ 5 years লাইফ উইথ নো স্যালভেজ ভ্যালু। ইকুইপমেন্টটা কয় বছর? 5 বছর লাইফ, আর কোনো সার্ভিস ভ্যালু নেই। বলছে ইট ইজ বিং ডেপ্রিসিয়েটেড এট টাকা 250 পার মান্থ ফর 60 months। হ্যাঁ, 250 টাকা করে পার মান্থে এটা হয় 60 মাস যাবত। তার মানে প্রতি মাসে 250 টাকা করে ডেপ্রিসিয়েশন হয় ইকুইপমেন্টের। তার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করবেন। আর ডেপ্রিসিয়েশনটা হচ্ছে একটা কন্ট্রা অ্যাকাউন্ট। হ্যাঁ, কন্ট্রা অ্যাকাউন্টটার মানে কি? কন্ট্রা অ্যাকাউন্ট হচ্ছে যেমন আমি যখন সেল করি, পারচেস করি বা সেলস প্রোডাক্ট সেল করি, প্রোডাক্ট সেল করলে যে পণ্যটা কিনে সে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর দেখে যে কিছু পণ্য দেখা যাচ্ছে যে কিছু পণ্য নষ্ট বা স্পেসিফিকেশন অনুযায়ী হয় নাই, তার পছন্দ হয় নাই, তখন সে কি করে? এটা আমাকে ফেরত দেয়। সো ফেরত দিলে আমি সেটাকে সেলস রিটার্ন নামে আরেকটা অ্যাকাউন্টে লিখি। হ্যাঁ, তো এই সেলস রিটার্নটা বেসিক্যালি সেলস এর কন্ট্রা অ্যাকাউন্ট। ঠিক একইভাবে পারচেজ রিটার্নটা পারচেজের কন্ট্রা অ্যাকাউন্ট, রাইট? আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট হচ্ছে ইকুইপমেন্টের কন্ট্রা অ্যাকাউন্ট। অর্থাৎ ইকুইপমেন্ট হচ্ছে একটা অ্যাসেট, ইকুইপমেন্টের যখন মূল্য হ্রাস পাবে এটাকে আমরা বল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট মানে হচ্ছে ওইটা একটা কন্ট্রা অ্যাসেট, মানে অ্যাসেটের কন্ট্রা মানে বিপরীত। সেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা অ্যাসেট থেকে বাদ দিয়ে দেখাইতে হবে। তো বলা হচ্ছে ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা 1200 of service performed during the month have not been recorded as of June 30। মানে June 30 পর্যন্ত সেটা রেকর্ড করা হয় নাই। আর যেহেতু সার্ভিস পারফর্ম করছেন কিন্তু টাকা পাইছেন কিনা সেটা বলে নাই এবং রেকর্ডও করেন নাই, তো এটাকে আপনাকে ধারে ধরে নিতে হবে। সো ইউ শুড রাইট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, আমরা এটা সলিউশন যদি দেখি, তো দিস ইজ কল অ্যাডজাস্টিং এন্ট্রিস। ওকে, যেমন আমি দেখলাম যে আমার সাপ্লাইস আছে 2000, আবার নিচে বললো যে 750 টাকা সাপ্লাইস এখন ব্যালেন্স আছে। তাহলে 2000 কিনছি, 750 যদি ব্যালেন্স থাকে মানে বাকি 1250 কই গেছে? খরচ হয়ে গেছে। তো খরচটাকে লিখতে হয় সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। মানে সাপ্লাইস হচ্ছে অ্যাসেট, এটাকে কমাইতে হয়, সাপ্লাইস ক্রেডিট করলাম, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট করলাম। হ্যাঁ, আ- আর ইউটিলিটিস যেটা, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, হুম, দাঁড়াও একটু ওয়েট করেন, আমি আসছি। আমি ক্লাস নিতেছি। তোমরা এখানে ফ্যান ছেড়ে বসো, আমি আসতেছি ক্লাসটা শেষ করে। আচ্ছা, তো শুনতেছেন আপনারা আমার কথা? হ্যালো? Yes, sir. Ji, sir. জি আচ্ছা, স্যার। এটা বেসিক্যালি অ্যাডজাস্টিং এন্ট্রিজ। যেমন যে অ্যাডজাস্টমেন্ট গুলো ছিল, যেমন আমি যদি একটু ছোট করি আপনাদের বোঝার সুবিধার জন্য,
যেমন দেখো, সাপ্লাইস অন হ্যান্ড এট জুন 30 আর টাকা 750। আমরা উপরে ট্রায়াল ব্যালেন্সে কি দেখলাম, এটা ছিল 2000, এখন কত হয়ে গেল, 750 হয়ে গেল। তার মানে খরচ হয়েছে কত, খরচ হয়েছে হচ্ছে 1250। তো আপনাকে লিখতে হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, না? তো এখানে বলছে, এরপরে বলছে ইউটিলিটি, ইউটিলিটি বিল ফর টাকা, বলছে ইউটিলিটি বিল ফর টাকা 150 has not been recorded and will not be paid until next month, মানে নেক্সট মান্থ অবধি আপনার ইউটিলিটি বিলটা লেখা হয় নাই বা খরচ দেওয়া হয়নি। হ্যাঁ, সো আপনাকে লিখতে হবে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট, না? So, আপনি লিখছেন ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, বলা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর এ ইয়ার, 1 বছরের জন্য। তার মানে প্রতি মাসে 250 টাকা করে এক্সপায়ার হবে। সো ইউ শুড রাইট সার্ভিস পেয়ে গেছেন 1 মাসের, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, 12 দিয়ে ভাগ করলে 250 হয়। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট লিখছেন, প্রিপেড ইন্স্যুরেন্স লিখছেন, ক্রেডিট। হ্যাঁ, তারপরে 4 নম্বরে আসছেন, 4 নম্বরে লিখছেন যে টাকা, টাকা এত 2800, মানে 2800 আনআন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন এট দ্য এন্ড অফ দ্য মান্থ। হ্যাঁ, 2800 টাকা আনআন সার্ভিস রেভিনিউ কি হয়েছে, আর্ন হয়েছে 2800 টাকা। সো যখন আর্ন হবে ইউ শুড রাইট যে এটা মানে সার্ভিস অ্যাকমপ্লিশ হয়ে গেছে, সো সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। সো আনআন সার্ভিস রেভিনিউ যেটা লাইবিলিটি ছিল সেটা থেকে আপনি মুক্তি পেলেন, তাহলে লাইবিলিটি কমে গেল। তার মানে আনআন সার্ভিস রেভিনিউ আপনি ডেবিট করবেন, কমাবেন লাইবিলিটিটাকে, আনআন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউটা করছেন ক্রেডিট, রাইট? তারপরে দেখেন বলছে যে স্যালারিজ অফ টাকা 1900 আর অ্যাক্রুড এট জুন 30। অ্যাক্রুড মানে হচ্ছে আপনার এই স্যালারিটা ডিউ হওয়া, মানে কর্মচারী কাজ করে ফেলছে, নাও ইউ নিড টু পে স্যালারি। হ্যাঁ, এরকম একটা অবস্থা। যেহেতু পে করা হয় না, সো ইউ শুড রাইট, যেহেতু আমাকে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স নামে অ্যাকাউন্টটা আছে, তো আই শুড রাইট স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট। এখানে ভুল আছে, স্যালারিজ এক্সপেন্স হবে না, ইউ শুড রাইট স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট। এখানে লিখতে হবে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স। স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল, ওয়েজেস পেয়েবল ক্রেডিট, রাইট? সো 1900 টাকা, রাইট? এরপরে দেখেন দ্য ইকুইপমেন্ট হ্যাজ এ 5 years লাইফ উইথ নো সার্ভিস ভ্যালু, ইট ইজ বিং ডেপ্রিসিয়েটেড এট টাকা 250 পার মান্থ। সো এটা একটা কন্ট্রা অ্যাসেট, অ্যাসেট ডেবিট হয়, কন্ট্রা অ্যাসেট হবে ক্রেডিট। সো অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন যেটা, এটা হচ্ছে অ্যাসেটের কন্ট্রা অ্যাকাউন্ট। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট আপনি ডেবিট করবেন, অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট করবেন আপনি ক্রেডিট। সো বেসিক্যালি এই অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট যেটা, এটা অ্যাসেট থেকে বাদ দিয়ে দেখানো হবে পরবর্তীতে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে দেখেন যে ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা 1200 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য মান্থ হ্যাজ নট বিন রেকর্ডেড অ্যাজ অফ জুন 30। হ্যাঁ, সো আপনি সার্ভিস দিচ্ছেন, টাকা পান নাই এবং লেখেনও নাই, সো আপনাকে লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন ইন্টারেস্টিংলি সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি জানেন, এখানে এখানে যে আমার আমার যে এখানে যে উপরে আমার যে ট্রায়াল ব্যালেন্স আছে, এই ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে আনআপডেটেড বা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আমি কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছি। হ্যাঁ, মানে সবসময় খেয়াল রাখবেন অ্যাকাউন্টিং এ যে কোনো কিছু যোগ বিয়োগ করার জন্য অবশ্যই আপনাকে জার্নাল এন্ট্রি দিতে হবে। জার্নাল এন্ট্রি ছাড়া কোনো কিছু যোগও করতে পারবেন না, বিয়োগও করতে পারবেন না। তো জার্নাল এন্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবকিছু আসলে জার্নাল এন্ট্রির মাধ্যমে করতে হয়। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি যে যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো আমি অ্যাডজাস্টমেন্ট করছি। অ্যাডজাস্টমেন্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, সো বেসিক্যালি আপনার যে ট্রায়াল ব্যালেন্সটা আছে সেই ট্রায়াল ব্যালেন্স দিয়ে শুরু করতে হবে, এবং এখানকার যে অ্যাডজাস্টমেন্ট গুলো হয়েছে সেই অ্যাডজাস্টমেন্ট গুলোকে কি করতে হবে, সেই অ্যাডজাস্টমেন্ট গুলোকে আপনার যোগ বিয়োগ করতে হবে। যেমন ক্যাশ 8000, অ্যাকাউন্ট রিসিভেবল। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল কত, আগে ছিল 6000, যেমন এখানে উপরে দেখেন আছে 6000। হ্যাঁ, উপরে মানে বলতে বোঝাচ্ছি যে ট্রায়াল ব্যালেন্সে অ্যাকাউন্ট রিসিভেবল 6000 আছে, এখানে আরো 1200 হইলো, তাহলে 1200 হইলে কত, 7200 হবে। সাপ্লাইস, সাপ্লাইস ছিল হচ্ছে আপনার
2000, এর মধ্যে 750 রয়ে গেছে বলছে, 1250 চলে গেছে। 750 প্রিপেড ইন্স্যুরেন্স প্রতি মাসে 250 করে এক্সপায়ার্ড হয়, তাহলে 250 চলে যাবে। ইকুইপমেন্ট 15,000, অ্যাকাউন্টস পেয়েবল 4,500, আনআর্ন সার্ভিস রেভিনিউ 4,000 ছিল, এর মধ্যে 2,800 টাকা এক্সপায়ার্ড হয়েছে, মানে আমি কাজ করে দিছি, তো 1,200 টাকা আর আছে। ওনার্স ক্যাপিটাল যেটা আছে সেটাই। সার্ভিস রেভিনিউ আমার 2,800 টাকা আনআর্ন থেকে আর্নড হয়েছে, আর 1,200 টাকা আমি নতুন ভাবে সার্ভিস পারফর্ম করছি যেটা লিখি নেই। তো 11,900 টাকা হইলো। স্যালারিস এন্ড ওয়েজেস এক্সপেন্সেস আমি যোগ করলাম, রেন্ট এক্সপেন্সেস যোগ করলাম, সাপ্লাইস রেন্ট এক্সপেন্সেস যেটা আছে সেটাই। আর এই যে অ্যাকাউন্ট গুলা যেটা ক্যালিবেরি ফরম্যাটে আছে, যে অ্যাকাউন্ট গুলা, এগুলো নতুন ভাবে হয়েছে কিভাবে, আমি যখন অ্যাডজাস্টিং এন্ট্রি দিলাম, যেমন আমি সাপ্লাইজ এক্সপেন্স দিয়েছি, সেটা আগে ছিল না, সো সাপ্লাইজ এক্সপেন্সটা লিখলাম। ইউটিলিটি এক্সপেন্স ছিল না, আমি লিখছি নতুন ভাবে, ইউটিলিটি এক্সপেন্স নিয়ে আসলাম, ইউটিলিটিস পেইবল নিয়ে আসলাম, হ্যাঁ, ইন্স্যুরেন্স এক্সপেন্স নিয়ে আসলাম, স্যালারিস এন্ড ওয়েজেস পেইবল ছিল না, নিয়ে আসলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট নিয়ে আসলাম, অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন রাইট সাইডে নিয়ে আসলাম। সো বেসিক্যালি এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো, এগুলোর পরে যদি আপনি আবার লেজার করেন, লেজার থেকে এই ট্রায়াল ব্যালেন্স গুলোর ব্যালেন্সই আসে, তাই তো? সো বেসিক্যালি আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে ইট ইজ কল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা কখন করতে হয়? এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করতে হয় অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার পরে ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্ট গুলোকে আপডেট করতে হয়, যেটাকে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? No, sir. তো মোটামুটি আজকে এই পর্যন্ত আমি কন্টিনিউ করলাম। আপনারা একটু দয়া করে প্রতিটা সেকশনে যারা সিআর আছে তারা অ্যাটেন্ডেন্সের হার্ড কপিটা ক্লাসে নিয়ে আসবেন, হ্যাঁ। ওই হার্ড কপিতে বেসিক্যালি আমি অ্যাটেন্ডেন্সটা নিতে যাচ্ছি। আজকে যেহেতু 3টা সেকশন একসাথে, আমার পক্ষে অ্যাটেন্ডেন্সটা নেওয়া সম্ভব হচ্ছে না, তবে নেক্সট ক্লাস থেকে অবশ্যই যাতে আমি অ্যাটেন্ডেন্সটা নিতে পারি, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।